সপ্তাহ পেরোলো সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কর্মসূচি। আজও ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলনে শিক্ষার্থীরা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। কোটা থাকলেও নিয়োগ মেধা থেকেই বেশি। বৈষম্যমূলক কোটা থেকে মুক্তি চাই, সমতা বজায় রাখার জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। আমরা যদি এই কোটাটাকে মেনে নেই, সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা রাজপথেই থাকবো। কোটা অবশ্যই দরকার। কোটাতে যারা আসেন তারা একেবারে মেধাবী নন, এটা বলা ঠিক হবে না। সব জেলার জন্য কোটা দরকার কিনা সে বিষয়গুলো নিশ্চয়ই আপনার পুনর্বিবেচনা করা যেতে পারে। ইস্যু না পেয়ে কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দাবি যৌক্তিক বলেই সমর্থন, জবাব মির্জা ফখরুলের। নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে, এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে। এটা ছাত্রদের আন্দোলন, আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি। ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। ভূরাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প। চীন ভারতের সমন্বয় পরিষ্কার করার দাবি। দুই দেশের টানাটানিতে থমকে মোংলা বন্দর সম্প্রসারণের কাজ। না এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝে দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রীর পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। কেন আসছেন এখানে? কে আসছে? কেন বাচ্চাকে নিতে? সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে অবাধে ব্যবহার। প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে জমা হয় না পরিবহন পুলে। গাড়ির প্রকৃত সংখ্যায় জানে না অধিদপ্তর। কোটা না মেধা, এই স্লোগানে উত্তাল দেশের শিক্ষাঙ্গন। 7 দিনের বেশি সময় ধরে চলছে সরকারি চাকরিতে কোটা বিরোধী কর্মসূচি। আজও ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বিভিন্ন মহাসড়ক অবরোধের কারণে যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ফিরেছে কোটা, ফিরেছে আন্দোলন। উচ্চ আদালতের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহাল হয়, আবারও ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। টানা কয়েকদিন ধরেই রাজপথে বিক্ষোভ মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ করে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত 5 জুন 2018 সালে জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক ও বিক্ষোভ নতুন করে ডালপালা মেলে। প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা আবারও 2018 সালের মতো আন্দোলনে নামে। মাঝে সরকারকে জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা, কিন্তু কোনো আশ্বাস না পেয়ে এবার সারা দেশে একযোগে একই সময়ে কোটা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 2018 সালে যে পরিবর্তন জারি হয়েছিল তা পুনর্বহাল রাখা, তার পাশাপাশি হচ্ছে কি ধীরে ধীরে সকল প্রকার কোটাগুলো বৈষম্য করা, আর হচ্ছে আমরা আরো কয়েকটা স্টেপ নিয়েছি। বৈষম্যমূলক কোটা থেকে মুক্তি চাই এবং মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থানে যায় সেটাই চাই। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে হাজির হন। পরে রাজশাহী, নাটোর ও ঢাকা মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পর সেখান থেকে সরে এসে মিছিল নিয়ে ক্যাম্পাসে আসেন আন্দোলনরতরা। এ সময় পথনাটকে অংশ নেন। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা রাজপথেই থাকবো এবং আমরা এই দাবি আদায় করেই ঘরে ফিরবো সবাই। কোটা কথা সেটা যে 56% দাবি করেছে সরকার, সমতা বজায় রাখার জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। এদিকে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা চাই একটি বৈষম্যমূলক, নিপীড়নমূলক, একটি স্মার্ট বাংলাদেশ
বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। বেকারত্বের দেশে আমরা যদি এই কোটাটাকে মেনে নেই, আমরা আমাদের এই জীবনে বা আমাদের সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে। এছাড়াও একই দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানেও সরব আন্দোলনকারীরা। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। লাবিব হাসান, সময় সংবাদ। সরকারি চাকরিতে কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধা তালিকা থেকে পূরণের বিধান রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে কোটা থাকলেও সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হবেন না বলে মনে করেন শিক্ষাবিদ ও সাবেক আমলারা। তারা বলছেন, অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় আনতে কোটার বিকল্প নেই। দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে থাকতে পারে কোটা, তবে তা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার পরামর্শও তাদের। আদালতের রায়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্তের প্রেক্ষিতে আবারও মাঠে নেমেছেন চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি, এই ব্যবস্থার ফলে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2018 সালে জারি করা এক প্রজ্ঞাপন বলছে, সরকারি চাকরিতে কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধা থেকে পূরণের বিধান রয়েছে। 2018 সালের আগে 3টি বিসিএসে কোটা বিদ্যমান থাকলেও সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পাওয়ায় সে পদগুলো পূরণ করা হয়েছে মেধা তালিকা থেকে। 33তম বিসিএসে এই ব্যবস্থার কারণে 77.40% প্রার্থী মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। 35তম বিসিএসে 67.49% এবং 36তম বিসিএসে 70.38% মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। অর্থাৎ বিশ্লেষণে দেখা যাচ্ছে, সব মিলিয়ে 56% কোটা থাকলেও বেশিরভাগ প্রার্থী মেধা থেকেই নিয়োগ পেয়েছেন। অর্থাৎ এই পরীক্ষাগুলো হয়েছিল কোটা বহাল থাকার সময়। এছাড়া প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোটা প্রয়োগ হয়। তাই কোটায় নিয়োগপ্রাপ্তরাও মেধাবী এবং চাকরি পাওয়ার যোগ্য। কোটাতে এই ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মেধা কোটায় 44-এর জায়গায় 80% মেধা কোটায় আসছে। ক্যান্ডিডেটকে কিন্তু রিটেন পরীক্ষায় পাশ করতে হয়। সুতরাং তারা মেধাবী নন এরকম বলে দেওয়া, কনক্লুড করাটা কিন্তু সত্য নয়। এখন মেধার মাপকাঠিতে তারা হয়তো 0.001% কম নাম্বার পেয়েছেন, এই জন্য তারা পিছনে আছেন। এটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে পারি। শিক্ষাবিদরা বলছেন, অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল প্রবাহে অন্তর্ভুক্ত করতে কোটা জরুরি। তবে সময়ের ব্যবধানে কোটার শতাংশ বা পরিমাণ কমানো বা সংস্কার করা যেতে পারে। গত 5 বছরে নারীরা সরকারি চাকরির ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে। এটা কোটা পদ্ধতি তুলে দেওয়ার কারণে। আদিবাসীরা কিন্তু কিংবা প্রতিবন্ধীরা চাকরির ক্ষেত্রে কোথাও নাই গত 5 বছরে, কারণ তাদের সুবিধাটা প্রত্যাহার করা হয়েছিল। কাজে এটাকে অবশ্যই পুনঃপ্রবর্তন করা দরকার। এছাড়া কোটা সংস্কার সংক্রান্ত বিষয়ে অংশীজন ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে বিদ্যমান জটিলতা সমাধানের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জন্য কোটা দরকার কিনা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইস্যু না পেয়ে এখন শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলনের ওপর ভর করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাল্টা জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনের দোহাই দিয়ে ছাত্রদের যৌক্তিক আন্দোলন ব্যর্থ করার অপকৌশল নিয়েছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন দুই দলের 2 শীর্ষ নেতা। একদিকে নতুন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে উত্তাল শিক্ষার্থীরা। দুইয়ে মিলে অনেকদিন পর স্থগিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষাঙ্গনের গণ্ডি পেরিয়ে আলোচিত হচ্ছে জাতীয় রাজনীতিতেও। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত পাহাড়ি ফল মেলা উদ্বোধনে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে সামনে যা কিছু পাচ্ছে সেটিকেই আঁকড়ে ধরছে বিএনপি। তার নিজেদের কোনো কিছু নেই, অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ। এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর
ভর করবে। কোটা বিরোধী আন্দোলনকে সন্ত্রাসী রূপ দিতে বিএনপি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। নিজ নির্বাচনী আসন রাজধানীর কামরাঙ্গীরচরে একটি আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপিও সেই ইস্যু নাই, কোনো সেই আন্দোলনের সামিল হচ্ছে, কোনো ইস্যু নাই আন্দোলনের। সেই কোটা বিরোধী আন্দোলনকে তারা শরীক হচ্ছে সেই আন্দোলনটাকে আরো নস্যাৎ করার জন্য। কেন আবার সেই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দেওয়ার জন্য বিএনপি সেই আন্দোলনে শরীক হচ্ছে। অবশ্য সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলন ব্যর্থ করার অপকৌশল সফল হবে না। অযৌক্তিক ইলজিক্যাল কথাবার্তা তারা বলবে। বিএনপির তো একটা রাজনৈতিক দল, আমি আগে বলছি দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপিকে তো দেশের মধ্যে যা হচ্ছে তাতে এক রিয়াকশন দিতেই হবে। আর আমরা তো তাদের আপনার প্রশ্নে উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর করে সব কিছুকে ভর ছাই তো আন্দোলন করেছি ভাই। আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক দাবি করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মির্জা ফখরুল। বিশ্ববিদ্যালয়গুলোর হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর। বেড়েই চলেছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানভাসীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পানিতে টইটুম্বর চারপাশ, নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। দিনাজপুরের 5টি উপজেলার 25 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী। অন্যদিকে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার 28 ইউনিয়নের 50,000 পরিবার গেল 4 দিন ধরে পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করছেন। দেখা দিয়েছে খাবার পানি সংকট। পরিবারটা আজ থেকে 10-15 বছর ধরে ভাঙার পরে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পানি হয়। ঘরের পানি, উঠানে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সমস্যা আছে। টিউবওয়েল তো লাগাছে, এই পানি ফুটায় ই করে খাইতেছে। ল্যাট্রিন তোলা গেছে, থাকা খাওয়া খুবই অসুবিধা, পাক করে খাম হয়ে জায়গাও নাই। কুড়িগ্রাম বগুড়ারও একই চিত্র। কুড়িগ্রামের 5টি এবং বগুড়ার 3টি উপজেলার 1.5 লক্ষাধিক বানভাসী রয়েছেন। কুড়িগ্রামে 5টি এবং বগুড়ার 3টি উপজেলায় 1.5 লক্ষাধিক বানভাসী রয়েছেন। ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে কেউ কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার উঁচু বাঁধে গবাদি পশু রেখে নিজেরা ঘরের ভেতর মাচা করে কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যার পানি উঠছে ঘরে, গরুর ঘরে পানি উঠছে, এখন গরু ছোয়ার জায়গা নাই, এই জন্য শুকনো জায়গা রাখছি। আগে বাইরে হাইডিয়ে আসছি, আর এখন নৌকা দিয়ে আসা নাকি আসতে। এদিকে স্কুল কলেজেও পানি ঢুকে পড়ায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নেই স্বস্তি। এইচএসসি পরীক্ষা কেন্দ্র এখনও ডুবে আছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে বগুড়ার সারিয়াকান্দিতে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল এবং টাঙ্গাইলের ভূঁইয়াপুরে আছেন কাদির তালুকদার। সরাসরি শুরুতে যাচ্ছি আওয়ালের কাছে। উজানের ঢেউ এবং টানা বর্ষণে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধনুর 3 উপজেলায় আজকেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা নদীর যে পানি, সেই যমুনা নদীর পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রভাবিত হচ্ছে এবং এর ফলে এই যে 3 উপজেলা ধনুর, সোনাতলা এবং সারিয়াকান্দি, এর প্রায় 85,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। এবং আমরা এখন দাঁড়িয়ে আছি সারিয়াকান্দি উপজেলার একটি দুর্গম চরে। এই সারিয়াকান্দি উপজেলারে কিন্তু 65,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে এই চরাঞ্চলের মানুষ যারা আছেন তারা কিন্তু তাদের জীবন বাঁচাতে তারা তাদের যে বাড়িঘর, সেই বাড়িঘর ছেড়ে এই যে নদীর বাঁধগুলো রয়েছে সেই নদীর বাঁধে গিয়ে কিন্তু তারা আসলে অবস্থান নিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে যারা যারা এখনও অবস্থান করছেন নিম্নাঞ্চল বা চরাঞ্চলে তাদের বাড়িগুলোতে, তাদের কিন্তু বাড়িঘরগুলো কিন্তু একরকম পানিতে ডুবে গিয়েছে এবং এই পানিতে তাদের বাড়িঘর যে ডুবে আছে এর মধ্যে একরকম তারা দুর্বিষহ জীবনযাপন করছে এবং তাদের যে দুর্ভোগ বা দুর্বিষহ জীবন, তাদের কিন্তু খাবার পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এই যে চরাঞ্চলের মানুষগুলো, তাদের যে নলকূপ ছিল, প্রায় 1100-র মতো নলকূপ কিন্তু ইতিমধ্যেই পানিতে ডুবে গিয়েছে। এতে করে যেই বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি তাদের যেই খাদ্য সংকট, এটি কিন্তু প্রকট আকার দিনকে দিন ধারণ করছে। এবং আমরা যখন চরাঞ্চলে একদম দুর্গম জায়গাগুলোতে মানুষের কাছে আসছি, তারা কিন্তু দাবি
দাবি করছেন যে এখন পর্যন্ত উপজেলা প্রশাসন বা সাধারণ যারা জনপ্রতিনিধি আছে স্থানীয় তাদের পক্ষ থেকে কোনো রকম কোনো সহযোগিতা কিন্তু তাদের কাছে এসে পৌঁছায়নি। তবে উপজেলা প্রশাসন বলছে যে তালিকা করে ইতিমধ্যেই যেই বন্যা দুর্গত মানুষ রয়েছে তাদের জন্য তাদের যেই ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছে। এবং আমরা এখন আছি সারিয়াকান্দি যেই ঘুঘুমারি চরে, এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 43টি বিদ্যালয় ওই ইতিমধ্যেই পানিতে প্রবেশ করে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে উজানের ঢল এবং যেই টানা বর্ষণ এর ফলে কিন্তু যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি একদম এই 3 উপজেলা মানুষের জীবনকে দুরূহ করে তুলেছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। টাঙ্গাইলে চলে যাচ্ছি সহকর্মী আব্দুল কাদেরের কাছে। লাগাতার বর্ষণ আর উজানের ঢলে টাঙ্গাইলের যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে 28 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকা। সেই গোবিন্দাসী এলাকায় দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু যে এই নিম্নাঞ্চলটি রয়েছে, নদী পার ঘেঁষা যে এলাকাটি রয়েছে সেটিতে ইতিমধ্যেই কিন্তু বাসাবাড়িতে পানি উঠেছে, উঠানে পানি উঠেছে, কারো কারো ঘরে পানি উঠেছে, তাদের কিন্তু চরম কষ্ট হয়েছে। আমরা দেখেছি যে এখানে যে মন্দির মসজিদ সহ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু তলিয়ে গিয়েছে এবং যে কারণে এখানকার যে মানুষজন রয়েছে তাদের যেমন কষ্ট হচ্ছে তেমনি যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে তাদেরও কিন্তু শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে। তা আমরা এখানে দেখেছি যে আমাদের যে টাঙ্গাইলের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতে টাঙ্গাইলের যে ভুয়াপুর, টাঙ্গাইল সদর, কালিহাতী এবং নাগরপুরের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে গিয়েছে এবং তাদের সুপেয় যে পানি রয়েছে সেই সুপেয় পানিরও কিন্তু অভাব হয়েছে। অনেকাংশে দেখেছি যে মানুষজন ঘর থেকে বের হতে পারছে না, অনেকেই মাচা করে ইতিমধ্যে বসবাস শুরু করে দিয়েছে। গত 3 দিন যাবৎ এই অবস্থায় চলমান রয়েছে। ইতিমধ্যেই রাস্তাঘাট তলিয়ে গিয়েছে এবং তারা ঘর থেকে বের হতে পারছে না। বাজারঘাট, স্কুল কলেজ সহ সকল কিছুই তাদের ব্যাহত হচ্ছে। তা আমরা কথা বলেছিলাম বানবাসী মানুষের সাথে যে তাদের এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা রয়েছে কিনা বা তারা কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে কিনা বা কোনো জনপ্রতিনিধি তাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে কিনা। আমাদেরকে তারা বলেছে যে আসলে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা কোনো ধরনের সরকারি ত্রাণ সহায়তা তারা এখন পর্যন্ত পায়নি এবং তাদের যে দাবি যে নদী পার ঘেঁষে যে বিগত 10 বছর আগে একটি বাঁধ ছিল গোবিন্দাসী এলাকায়, সেই বাঁধটি ভেঙে যাওয়ার কারণেই প্রতি বছরই এই বন্যা কবলিত হয়ে পড়ে প্রায় কয়েক হাজার মানুষ, কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বন্যা কবলিত হয়ে তাদেরকে প্রতি বছর এই কষ্ট ভোগান্তিতে পোহাতে হয়। তো তারা দাবি করেছেন যে আবার যদি নতুন করে ছোট একটি বাঁধ নির্মাণ করা হয় তাহলে তাদের আর বন্যায় ভাসতে হবে না। তো এই ছিল আমার কাছ থেকে বন্যা কবলিত মানুষের খবর। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম টাঙ্গাইল ও বগুড়া থেকে। এদিকে দেশের 15টি জেলা বন্যা আক্রান্ত হয়ে পানিবন্দী 20 লাখ মানুষ, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানান প্রতিমন্ত্রী। পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা, যেটা বিগত দিনগুলো হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধু এই বন্যার না, পরবর্তী বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। পানিবন্দী তো 15টা জেলায়, এটা তো পুরো জেলায় বলা যাবে না, কোথাও আংশিক, কোথাও এরকম কম বেশি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 18,76,956 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে আজকের শিশুরাই, তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, 75-এর পর ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। সবাইকে জানতে হবে কিভাবে স্বাধীন হলো দেশ। টুঙ্গিপাড়া থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবি রূপলের রিপোর্ট। বাবার স্কুলে মেয়ে গোপালগঞ্জ সফরের
দ্বিতীয় দিন সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে বিদ্যালয়ে 1927 সালে প্রাথমিক শিক্ষা জীবনের হাতেখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শনিবার সকাল 11টায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় খুদে 2 শিক্ষার্থী। তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যান উদ্বোধনী মঞ্চে, যেখানে তিনি শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এরপরই সেখানে ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন, জানান আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। একদিন চাঁদেও যেতে হবে, সেইভাবে নিজেদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাছ থেকে হয়ে আসবে। আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতা লাভের পাশাপাশি 75-এর পর ইতিহাস মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তা মানুষের জানা উচিত বলেও জানান সরকার প্রধান। মানুষের এটা জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওরা একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। এরপর এসব বঙ্গবন্ধুকে জানে শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সময় কাটান শিশুদের সঙ্গে, হাতে তুলে দেন শিক্ষা উপকরণ। গিমাডাঙ্গা স্কুল থেকে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। 2023 সালে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে। গ্রাম হবে শহর, সেই ধারণা থেকে নির্মিত বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করে 2 দিনের টুঙ্গিপাড়া সফর শেষ করেন সরকার প্রধান। সানবীর রূপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ভূরাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনায় চীন ভারত কিভাবে সমন্বয় করবে দ্রুত তা পরিষ্কার করার দাবি নদী আন্দোলনকারীদের। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বেজিং সফরের মধ্য দিয়ে দ্রুত এর বাস্তবায়ন চান তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল, তিস্তা ফুলে ফেপে ওঠা মানেই বসত বিটার ভাঙন আর একটু একটু করে নদীর তীর থেকে জনবসতি সরে যাওয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণার তথ্য অনুযায়ী যথাযথ পদক্ষেপের অভাবে গত 40 বছরে মূল প্রবাহের 3 থেকে 4 কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা। ক্রমান্বয়ে বড় হয়েছে বন্যা, ভাঙনের ক্ষয়ক্ষতি আর ঘর হারানো মানুষের সংখ্যা। রান্নাবান্না এই মাছের উপরে করতেছি, আমরা কোনো রকম জীবনটা নিয়ে বাঁচি আছি। বিছনাত ঘুম পারবে না, পাইনি হলে আস্তে খালি কোনো রকম হাঁটাহাঁটি চলাফেরা করেছে, চোখে তো দেখিনি। আমরা কোনো তেরান টান কিছু চাই না, আমরা নদী শাসন চাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। ভূরাজনৈতিক নানা সমীকরণ ভেদ করে একই প্রকল্পে ভারতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী হয়েছে চীনও। এই নদী গবেষকের মতে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ঝুলে থাকা প্রকল্পটির ইতি টানা জরুরি। চীন করুক, ভারত করুক কিংবা 2 দেশ একসাথে করুক, এই জুলাইয়ে এই মহাপরিকল্পনা বিষয়ক সমস্ত ধোঁয়াশা দূর হওয়াটা অত্যন্ত জরুরি। অধিকার কর্মীদের মতে চীন ভারত তিস্তা মহাপরিকল্পনায় কিভাবে সমন্বয় করবে সেটি দ্রুত পরিষ্কার করার সময় এসেছে। না হলে এই প্রকল্প ঘিরে যে আশার আলো দেখা যাচ্ছে সেটিতে আবারও ভাটা পড়বে। ভারত কোন পাঠে কাজ করবে এবং আর সমগ্র এই কাজটি কিভাবে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। এটা পরিষ্কার হলেই এই উত্তর জনপদের মানুষ নতুন করে ভাবনা দেখবে এবং নতুন করে স্বপ্ন দেখবে। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে তিস্তা সমাবেশের ডাক দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে কাউনিয়ার রেল সেতু পয়েন্টে সমাবেশ করছেন নদী আন্দোলনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে রংপুরের কাউনিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল, যাচ্ছি তার কাছে।
দেখেন প্রতি বছর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং এই যে তিস্তার পারে যে হাজার হাজার মানুষ বসবাস করে সে মানুষ কিন্তু এই উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক দুর্বিষহ জীবনযাপন কাটায়। এ কারণে আমরা দেখেছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব দাবিতে যারা সোচ্চার তারা কিন্তু সবসময় এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু জোর দাবি চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু জানাতে চাই আজকে তিস্তা মহাপরিকল্পনা যে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদে কিন্তু এই কাউনিয়া পয়েন্টে তিস্তা সমাবেশের আয়োজন করেছে। তারা যেমনটি বলছেন এই যে নদী পাড়ের হাজার হাজার মানুষ আসলে প্রতি বছর এই বন্যায় আবার যখন পানি থাকে না তখন শুষ্ক মৌসুমে খরায় আসলে অসহনীয় জীবনযাপন কাটায়, তাদেরকে কিন্তু অনেকটা দুর্ভোগে থাকতে হয়। আমি কিছুক্ষণ আগে দেখেছি এখানে তিস্তার যে কাউনিয়া ব্যারেজ পয়েন্ট আছে সেখানে আমি দেখেছি কিছুক্ষণ আগেই আসলে কিন্তু নৌকায় করে শত শত মানুষ কিন্তু আসলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যেই সমাবেশ সেই সমাবেশে যোগ দিবার কারণে কিন্তু তারা এখানে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরে কিন্তু এই সমাবেশে বক্তব্য রাখেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটির যিনি সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি সহ এখানকার যারা তিস্তার নেতাকর্মীরা রয়েছেন তারা, এবং নদী পাড়ের হাজার হাজার মানুষ যেমনটি বলছেন তারা কিন্তু অতি সত্বর নিজস্ব অর্থায়নে কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিনের এই পানি বন্টন এই পানি নিয়ে আসলে খেলা এটা যাতে দ্রুত অতি সত্বর বন্ধ করা হয় এবং দ্রুত নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে হাজার হাজার নদী পাড়ের মানুষের যে কাঙ্ক্ষিত চাওয়া সেটা যাতে আসলে পূরণ হয় তারা সেই দাবি কিন্তু জানাচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে যোগদান করবেন এবং যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটা নিয়ে কিন্তু নদী পাড়ের শত শত মানুষ নিয়ে সমাবেশ করবেন। তো এই ছিল আমার কাছে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কাউনিয়া পয়েন্ট থেকে সমাবেশের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। জট খুলছে না মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকরণের পরিকল্পনায়। বন্দরের 6টি জেটি বাংলাদেশ, ভারত ও চীনের করার কথা থাকলেও শুরু হয়নি কাজ। তবে বন্দর কর্তৃপক্ষ নিয়ে সরাসরি মন্তব্য করতে নারাজ। ব্যবসায়ীরা বলছেন অবকাঠামো সুবিধা না বাড়ায় ক্ষতি হচ্ছে তাদের। আর কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে বিচক্ষণতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। তাজুল মাহমুদের রিপোর্ট। মোংলা বন্দরকে বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর হিসেবে গড়ে তুলতে 2023 সালের সেপ্টেম্বরে একটি প্রকল্প পাশ হয় একনেকে। যেই প্রকল্প অনুযায়ী 6টি নতুন অত্যাধুনিক জেটি তৈরি করার কথা রয়েছে এই মোংলা বন্দর ঘিরে। অথচ গত 11 মাসেও সেই প্রকল্পের কোনো কাজের অগ্রগতি হয়নি। 4,283 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল এবছরের 1 জুলাই থেকে। সময় পার হয়ে গেলেও এখনও কাজ শুরু হওয়ার কোনো লক্ষণ না থাকায় ক্ষিপ্ত বন্দরের ব্যবসায়ীরা। বন্দরের ড্রাফট 8 থেকে 10-এ নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করতে হবে, পাশাপাশি জেটি সংখ্যা বাড়াতে হবে এবং প্রাইভেট ডিপো বাড়ানোর জন্য এবং পারমিশন দেওয়ার জন্য বন্দরের চেয়ারম্যানকে নিশ্চিত করতে হবে। গত সেপ্টেম্বরে পাশ হওয়া প্রকল্প ঘিরে হঠাৎ এবছরের জানুয়ারির পর পাল্টে যায় দৃশ্যপট। প্রকল্পটি আবার যাচাই বাছাই করতে বলা হয় নৌপরিবহন মন্ত্রণালয়ে। আটকে যায় বন্দরের উন্নয়ন মহাপরিকল্পনা। সবশেষ যাচাই বাছাই করে ফের মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কবে এই প্রকল্প পুনরায় একনেকে পাশ হবে সেটা বলা যাচ্ছে না। একদিকে গেছিল, পরে আবার আরো কিছু তথ্য চেয়ে আমাদের কাছে পাঠালো। তথ্য দিয়ে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ে দিয়েছি। এখন মন্ত্রণালয় আছে না, তারা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। এটা তো আর আমাদের মন্ত্রণালয় তো আমাদের উপরে, তাই না? সরকার চাইছে নতুন 6টি জেটি নির্মাণ করবে বাংলাদেশ, ভারত ও চীনের 3 কোম্পানি দিয়ে। এরই মধ্যে চীনা একটি কোম্পানি চ্যানেল ড্রেজিং এর কাজ অর্ধেক শেষ করেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন মোংলা বন্দর উন্নয়ন প্রকল্পটিও তিস্তা প্রকল্পের মতো চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হলে প্রকল্পগুলোর বন্টনও কৌশলের সঙ্গে করতে হবে সরকারকে। এক পক্ষ চাচ্ছে যে সবগুলো কাজ তারাই করবে, অন্যদের কাজ আর দরকার নাই বা এরকম, তো সেরকম একটা চাপ আছে, সেরকম একটা লবিং আছে। একজনকে সব দিয়ে দিলে আমরা বিভিন্নভাবে একটা বাধা পড়ে যাব। মোংলায় এখন একসঙ্গে 47টি জাহাজ নোঙ্গর করতে পারে। প্রকল্প বাস্তবায়ন হলে জাহাজ আসবে কয়েক গুণ বেশি। টার্মিনালে কন্টেনার ওঠানামার পরিমাণও বাড়বে কয়েক গুণ। প্রশ্ন হলো 2027 সালে যে কাজ শেষ হবার কথা সেটা তো এখনো শুরুই হলো না, তাহলে স্মার্ট মোংলা বন্দর হবে কবে? তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, বাগেরহাট। বর্ষাকালে সিটি কর্পোরেশনের অনুমতি না পেয়ে চুরি করে রাস্তা খনন করে ওয়াসা ও তিতাস, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে সেমিনারে তিনি কথা বলেন।
2020 সালে ওয়াসার কাছ থেকে ঢাকার খালগুলো 2 সিটি কর্পোরেশন বুঝে নেওয়ার পর 4 বছর পার হলেও রাজধানীর জলাবদ্ধতার তেমন কোনো উন্নতি হয়নি। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকা। রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধার নিয়ে এক সেমিনারে উঠে আসে ঢাকার জলাবদ্ধতার কথা। খালগুলো পুনরুদ্ধারে শুধু জরিমানা করলে হবে না, আইনের মধ্য থেকে কারাদণ্ড দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। খাল দখল এবং দূষণকারীদের কারাদণ্ডের বিধান প্রয়োগ করতে হবে। গ্রহণযোগ্য সমাধান যদি করতে না পারি, উদ্ধার করে কোনো লাভ হবে না। সেমিনারে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বলেন, বর্ষাকালে রাস্তা খননের জন্য কোনো সংস্থাকে অনুমতি দেবে না জানিয়ে আগেই নোটিশ করা হয়েছে। এরপরও না জানিয়ে চুরি করে ওয়াসা ও তিতাস রাস্তা খনন করে কাজ করছে। বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক, কয়েকটি সড়ক তারা খনন বিনা অনুমতি। কিভাবে সম্ভব? দখলমুক্ত হওয়া আদি বুড়িগঙ্গা চ্যানেল আর কেউ দখল করতে পারবে না বলেও জানান মেয়র। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি অবাধে ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে সরকারের কতগুলো গাড়ি আছে তার সঠিক সংখ্যা জানে না অধিদপ্তর। বাবুল হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বেইলি রোডে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় নো পার্কিং জোনে সকাল থেকে একটি সরকারি গাড়ি এসি চালিয়ে দাঁড়িয়ে আছে। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কৃষি। বাচ্চাকে স্কুলে নামিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ির এসি চালু রেখে ড্রাইভারদের এই অপেক্ষা নিত্যদিনের। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কোন স্যারের গাড়ি এটা? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মলের মতো একই চিত্র কারওয়ান বাজারেও। 3 জুলাই বুধবার সকালের চিত্র এটি। যেসব সরকারি অফিস কারওয়ান বাজারে নয়, সেসব অফিসের সরকারি গাড়িও বাজার করতে হাজির হয়েছে এখানে। কেন আসছেন এখানে? বাজারে আসছে। স্যার নিজে আসছে নাকি মানে কর্মচারী গেছে? স্যার নিজে। এভাবেই সরকারি গাড়ি এবং জ্বালানি ব্যবহৃত হচ্ছে পারিবারিক কাজে। তবুও এর একটি ব্যাখ্যা দেওয়া যায় যে গাড়িটি বসে নেই, কিন্তু আমরা জানতে চাই বাংলাদেশ সরকারের কতটি গাড়ি রয়েছে এবং সেই গাড়িগুলোর কতটি অকেজ এবং কতগুলো সচল রয়েছে। সেই সংখ্যা জানার জন্য আমরা এখন যাব সরকারি পরিবহন পুলে। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরও সারা দেশে সরকারি অফিসে যানবাহন সরবরাহের কাজটি করে সরকারি যানবাহন অধিদপ্তর। এই ভবনের 3 তলা পর্যন্ত পুরোটাই অচল গাড়ির আস্তানা। তথ্য অধিকার আইনে আবেদন না করলে তথ্য দেবে না এই অধিদপ্তর। আবেদনের পর জানা গেল এখান থেকে সারা দেশে সরবরাহ করা যানের সংখ্যা মাত্র 2500। এর মধ্যে অচল গাড়ির সংখ্যা 63, বাকিগুলো সচল। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তারা তবে এত গাড়ি পাচ্ছেন কোথায় যা দিয়ে ব্যক্তিগত কাজে পরিবারের চাহিদাও মেটাচ্ছে? নথি বলছে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগ নিজেদের চাহিদা অনুযায়ী সরকারের টাকায় গাড়ি কিনে থাকে। আবার উন্নয়ন প্রকল্পের শুরুতেই কেনা হয় নতুন নতুন গাড়ি। নিয়ম হলো প্রকল্প শেষ হওয়ার পরই এসব গাড়ি জমা হবে পরিবহন পুলে, কিন্তু বাস্তবতা বলছে প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু গাড়ি জমা হয় না। গত 5 বছরে পরিবহন পুলে উন্নয়ন প্রকল্পের গাড়ি জমা হয়েছে মাত্র 150টি। যদিও গত 5 বছরে শুধু উন্নয়ন প্রকল্পের জন্য 50টি মন্ত্রণালয়ে কত হাজার গাড়ি কেনা হয়েছে সেটি জানে না পরিবহন পুল। বর্তমান প্রেক্ষাপটে গাড়িগুলো যদি তারা জমা দেয় আমাদের কাছে, তাইলেই আমরা নিতে পারি। অন্য কোনো মেকানিজম আমাদের হাতে এই মুহূর্তে নাই। সাবেক আমলারা বলছেন, অচল গাড়িগুলো নিলামে বিক্রি বা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দিয়ে দেওয়া উচিত। সস্তায় পরিবহন করতে পারে তাহলে তো মানুষের উপকার হয়। আমরা দেখি কক্সবাজার এলাকায় বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় চাঁদের গাড়ি বলে, তো এগুলো তো চাঁদের গাড়ি তো আরো পুরনো ওইগুলো, তাহলে এগুলো কেন ব্যবহার হবে না? পাশাপাশি সকল মন্ত্রণালয়ের সব ধরনের গাড়ি হিসেবে দায়িত্ব পরিবহন পুলের উপর ন্যস্ত করা গেলে অচল হিসেবে দিনের পর দিন কোটি টাকার গাড়িগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বেশি দামে পণ্য কিনে ব্যবসায়ীদের আস্থা অর্জন। পণ্য না দিয়ে 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজিম নামে এক ব্যবসায়ী। অবৈধ ডিও ব্যবসার কারণে এমন প্রতারণার ঘটনা নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি পুলিশের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 মাস ধরে নাজিম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাচ্ছে না খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ীরা। এই ব্যবসায়ী অন্তত 22 জন পাইকারের কাছে 61 মেট্রিক টন এলাচ সরবরাহের নামে হাতিয়ে নিয়েছে নগদ 25 কোটি টাকা। এছাড়া তার কাছে অন্যান্য ব্যবসায়ীর আরও অন্তত 25 কোটি টাকা
পাওনা রয়েছে। যারা নতুন নতুন ব্যবসায়ী আসছে, ওরা না বুঝে ব্যবসা করে এই সমস্যা পড়ে গেছে। 1986 সালে 6 কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে পালিয়ে যান বিভূতিভূষণ নামে এক ব্যবসায়ী। সে থেকে শুরু হয় টাকা নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার অপতৎপরতা। এরপর চৌধুরী ব্রাদার্স এবং চৌধুরী এন্টারপ্রাইজের মালিক সবচেয়ে বেশি 148 কোটি টাকা নিয়ে লাপাত্তা হন। অনেকে আমরা চেহারা দেখি না, তাদের গুডউইলের কারণে তাদেরকে পণ্য আমরা বিক্রি করে থাকি। অনুসন্ধানে বের হয়ে আসছে ভাসমান এসব ব্যবসায়ী প্রথম পর্যায়ে বাজারের চেয়ে বেশি দামে পণ্য কিনতে ব্যাপক টাকা বিনিয়োগ করে। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আস্থা অর্জনের পর শুরু হয় পণ্য সরবরাহ না করে টাকা জমিয়ে রাখার কৌশল। আমার একটা পার্টি তো আমার 7.5 কোটি টাকা দিয়ে মানুষের দিয়ে বসে আছে। যারা লোভী মানুষ তারা 10 টাকার দিকে তাকাইয়ে ওই পার্টিকে মাল দিচ্ছে। এখন দেখা গেছে যখন পণ্যের দামটা কমে যায় তখন ফাঁড়ি ওটা সাফার করতে পারে না, একসময় সে পালিয়ে যায়। পুলিশের দাবি খাতুনগঞ্জের তেল চিনি মশলার বাজার পুরোপুরি ডিও নির্ভর। আমরা তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি এবং মামলা রুজু করলে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকব। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে 5000-এর বেশি আড়ত রয়েছে। আর প্রতিদিন 1000 কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে এই খাতুনগঞ্জে, কিন্তু সে বিশ্বাসও ফাটল ধরেছে। 1000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়ে গেছে 100-এর বেশি ব্যবসায়ী, আর মূলধন হারিয়ে অনেকটা দিশেহারা সাধারণ ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। যুক্তরাজ্যের নির্বাচনে ভূমিধস জয়ের পর উল্লাসে ভাসছে লেবার পার্টি। তবে দেশ পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেয়া নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সামনে আছে পাহাড় সম চ্যালেঞ্জ। কনজারভেটিভ পার্টিকে হারিয়ে দীর্ঘ 14 বছর পর যুক্তরাজ্যের মসনদে লেবার পার্টি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আকাশে উঠতে থাকা দলটির সামনে অপেক্ষা করছে বিশাল চ্যালেঞ্জ। 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর চেয়ারে বসা স্টারমারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুক্তরাজ্যের টালমাটাল অর্থনীতিকে সামলানো। 2021 সাল থেকে জীবনযাপন ও আবাসন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যের মানুষ। বেশিরভাগই ব্যয় কাটছাটের মাধ্যমে কায়দা করে দিন পার করার লড়াইয়ে ক্লান্ত। সেই ক্লান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষার চাপও এখন স্টারমারের কাঁধে। ঋষি সুনাকের রুয়ান্ডা পরিকল্পনা বাতিলের প্রতিশ্রুতি নিজেদের নির্বাচনী ইশতেহারে আগেই দিয়েছে লেবার পার্টি। তবে এরই মধ্যে রুয়ান্ডায় অভিবাসী পাঠানোর উদ্দেশ্যে অবকাঠামো গড়ে তুলতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ফেলেছেন সুনাক। এই গচ্চা কিভাবে সামলাবেন স্টারমার তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ ইস্যুর পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে লেবার পার্টিকে। এর মধ্যে রয়েছে ন্যাটোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি অভিযান ও চীনের সঙ্গে কূটনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ পেরোলো কোটা বাতিলের দাবিতে আন্দোলন ইস্যু না পেয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ভর করছে বিএনপি। বলছে আওয়ামী লীগ, দাবি যৌক্তিক বলেই সমর্থন, জবাব বিরোধীদের। বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। এবং আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মৌটুসী। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।